বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। এবার তোমরা চুপ করে বসো, আমরা আমাদের ঝুলির থেকে গল্প বের করি। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। এই গল্পের যে কোনো ধরনের পাইরেসির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই গল্পের সকল সত্য লেখকের নিজের। ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকে আপনারা শুনবেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা স্বপ্নের ব্যালকনি। একটা 5 ফিট বাই 6 ফিটের বারান্দা। একটা ফ্ল্যাটের ধার বেয়ে প্রত্যেকটা তলায় একটা করে এমন সুদৃশ্য একটা বারান্দা আছে। শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোর ছাড়া বাকি প্রত্যেকটা ফ্লোরেই রয়েছে এমন বারান্দা। রাস্তার ধার ঘেঁষা এই ব্যালকনিযুক্ত ফ্ল্যাটের দাম অন্যগুলোর তুলনায় বেশি। কিন্তু দাম হলে কি হবে? পথ থেকে কিংবা অন্য অ্যাপার্টমেন্ট থেকে দেখলে এক একটি তলে এক একটি বারান্দার এক একটি দৃশ্য। কোনো ফ্লোরে হয়তো বারান্দায় দেখা যায় মদের শিশি, আবার কোনো ফ্লোরে দেখা যায় টুকরো টাকরা কাপড় চোপড় এবং স্নানের বিভিন্ন সরঞ্জাম। এই বারান্দাওয়ালা পঞ্চম তল অর্থাৎ 4th ফ্লোর কিন্তু অন্যান্য ফ্লোরগুলোর থেকে আলাদা। সেটির মধ্যে একটা শোভা আছে। কিছু বৃক্ষলতাদের ভিড় এই বারান্দাকে সবার থেকে অনন্য করে তুলেছে। এই ফ্লোর নিয়ে তাই অনেকের মধ্যে অনেক কিউরিওসিটি। যদিও এই অনুসন্ধিৎসা শুধুমাত্র গাছপাতাকে ঘিরে নয়। এই বারান্দায় এক মহিলা প্রতিদিন একই সময় ওঠেন। শীত হলে দুপুরে আর অন্যান্য সময় বিকালে ও সন্ধ্যেতে। মহিলার বয়স মাঝবয়স্ক হলেও তার চেহারায় একটা আভিজাত্য আছে, আর চেহারার ঝিলিক অন্যদের তার দিকে টানে। এই অ্যাপার্টমেন্ট অভিজাত হলেও এই অ্যাপার্টমেন্টের তৎসংলগ্ন যে বাজার ও বিপণন বাজার আছে তার মধ্যে কোনোটাই কিন্তু বড়লোকি ব্যাপার নেই। কিন্তু তবু তারা অন্যান্য বাজারের থেকে অনেক বড় লোক। কারণ পাশে থাকা এই অ্যাপার্টমেন্টের চালচলন বুঝে তারা নিজেদের জিনিসপত্রের দাম 3 গুণ করে দিয়েছে। তার ফলে এক কাপ চা হলো 25 টাকা, ব্যাগের চেন সারাতে কিংবা জুতো সারাতে কম করে 50 থেকে 100 টাকা, দাড়ি কামাতে 80 টাকা। আর লোকাল পার্লারের কথা নাই বা বললাম। যে কোনোভাবেই হোক এই চা সবজি বিক্রেতারা বিভিন্ন ঋতুতে একটি নির্দিষ্ট সময় করে নেয়। তার ফলে প্রত্যেক সিজনে এখানে চিড়িয়াখানা সদৃশ ভিড় জমে। মহিলা শীতকাল হলে হাতে একটি কফি মগ আর গ্রীষ্মে স্কোয়াশের গ্লাস হাতে বেরিয়ে আসেন। নানান দিন রং বেরঙের পোশাকে। বিশেষ বাঙালি অনুষ্ঠান হলে শাড়ি, রবিবার হলে সালোয়ার, আর অত্যধিক গরমে হট প্যান্ট আর বিদেশি পোশাক। সপ্তাহান্তে নামজাদা পার্লার ও টেলারের পক্ষ থেকে একটি করে মহিলা ওনার বাড়ি আসেন। কোনো পুরুষ তার ফ্ল্যাটে ঢোকেন না। যদি ঢুকতেন তাহলে সিকিউরিটি গার্ডের খাতায় তার নাম লিখতে হতো। যাক, এই অ্যাপার্টমেন্টের পাশে একটা অফিস আছে। তবে সেই অফিসে যে কি কাজ হয় তা কেউ জানে না। এই অফিসে কাজ করে হর্ষ, নতুন চাকরি, আর তাই সে নিজেও বুঝে উঠতে পারছে না এই অফিসের কাজের ধরন। সে নতুন চাকরি পেয়েছে ক্রিয়েটিভ অ্যাডভাইজার হিসাবে। হর্ষ শব্দের অর্থ আনন্দ, কিন্তু আদতে হর্ষ এর ঠিক উল্টো। হর্ষর একটা স্বভাব আছে, মানে বাতিক বললে ভুল হবে না। সে কিছু করুক চাই না করুক তার চোখ আকাশের দিকে চলে যায়। এ তার ভারী বাজে স্বভাব বলে অনেকবার প্রমাণিত হয়েছে। কারণ
এমন অনেকবার হয়েছে সবাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সে হঠাৎ আকাশের দিকে তাকিয়ে আছে। উপরের দিকে তাকিয়ে সে অনেকবার হোঁচটও, কিন্তু সে তো শুনবে না। এই অফিসে যখন প্রথমবার সে এসেছিল তখন তার ব্যাপার স্যাপার এই অফিসের লোকেরা কিছুই বুঝতে পারত না, তাই ওকে ডিমোশন দিয়ে জানালার ধারে শুধু কল রিসিভ করার জন্য বসিয়ে রেখেছিল। জানালার ধার, তার উপর আবার কোনো এক গ্রীষ্মের বিকেল। সত্যি কোনো কাজ ছিল না হর্ষর। তার মধ্যে তার ওই আনমনা স্বভাব। অফিসের ভিতরে এসি চলছে আর হর্ষর চোখ চলে যাচ্ছে আসন্ন কালবৈশাখীর দিকে। কালো মেঘলা আকাশ, চারিদিক থম মেরে আছে। বারবার তার মনটাকে টানছিল বাইরের দিকে, কিন্তু হর্ষ তার চোখকে বেঁধে রেখেছিল, ওদিক ফিরে দেখছিল না। এই চাকরির পদে অবনতির বিষয়টা তাকে যেন না না করছিল। কিন্তু শেষমেশ মাথা ও মনের যুদ্ধে জয়ী হয় মন। হর্ষ তাকায়, আর ঠিক সেই সময় হর্ষ দেখতে পায় এই মহিলাটিকে। সেদিন বোধহয় অক্ষয় তৃতীয়া ছিল। সেদিন লাল রঙের একটি শাড়ি পরে উনি দাঁড়িয়ে আছেন। সেই প্রথম পরিচয়, থুরি, দর্শন। যাক, ভালো লাগা শুরু হয় কামনা থেকে। হর্ষ ক্যাবলা গোছের ছেলে হলেও তারও তো মন আছে। সেই মন বড় উতলা হয়ে উঠেছিল তার জন্য। মন উতলা হলেও আদতে হর্ষর চোখ জানালার বাইরে চলে যাওয়া আর আকাশ দখল করার ব্যাপারটাই তাকে বেশি বেশি মাতিয়ে রাখত। এ যেন এক অদ্ভুত তৃপ্তি, কিন্তু তৃপ্তি এসে আটকে যায় অ্যাপার্টমেন্টের মাথায়। শেষ ফ্ল্যাটটার কাছে এসে আকাশ হারিয়ে যায়, আর দেখা যায় না। কাজের ফাঁকে এইসব দেখতে দেখতে সে কেমন যেন হয়ে গিয়েছিল। বিকেল যে ঘনিয়ে এসেছে সে তা বুঝতে পারলেও এটা সে সহজে বুঝতে পারেনি যে মহিলা আজও বের হবেন সেই একই সময়। অর্থাৎ তার যে একটা সময় জ্ঞান আছে তা সে বুঝতে পারেনি। সে ভেবেছিল হয়তো সেই ব্যাপারটা সেদিনেই মিটে গেছে, কিন্তু না। সেই মহিলা বের হয়ে এলেন এইবার, এসে দাঁড়ালেন বারান্দায়। পীযূষের বড় শখ কবিতা লেখার, আর কাহনের বড্ড ইচ্ছা করে একটা নিজের গানের ব্যান্ড গড়ে তোলার। বস্তুত তাদের এই সংগ্রাম স্ট্রাগেল বই আর কিছু নয়। বলা বাহুল্য, তাদের সম্পর্কের এই আতিশয্য বেশ গভীরতা লাভ করেছে। পীযূষ লিরিক্স লেখে আর কাহন তাতে সুর ও ছন্দ দেয়। কখনো সেই গান হয় বাঙালি, আবার কখনো বিদেশি গানের রূপক। এদের মধ্যে একজন নিঃস্বার্থভাবে অংশগ্রহণ করেন। নিঃস্বার্থ বলা এই জন্য যে তিনি নিজ হাতে বিভিন্ন স্ন্যাক্স যেমন পকোড়া, পাওভাজি গৃহকর্মীকে দিয়ে রান্না করিয়ে সেই ভোজ্য নিয়ে যান পীযূষদের ফ্ল্যাটে। ওদের পাশাপাশি দুটি ফ্ল্যাট। পীযূষ এই ফ্ল্যাটে কখনো কুর্তা, পাঞ্জাবি, সাথে জিন্স, আর কাহন একটা ঝলমলে টি শার্ট আর একটা প্লাজো গোছের কিছু পরে থাকে। মহিলাটি ধীর পায়ে নিজ হাতে ধরে নিয়ে আসে এইসব খাবার। যদি কোনোভাবে আনার পথে খাবারের প্লেটের হালকা উষ্ণতা তার হাতে লাগে তাহলে তৎক্ষণাৎ তার হাত লাল হয়ে যায়। অভাবনীয় সুন্দরী তিনি। তাকে একবার দেখার জন্য বারান্দার কোলে লাইন লেগে যায়। সপ্তাহে 3 দিন এই শিল্প সাহিত্যের আসর বসে। আজ এই আসরে এই অপরূপা এসে বসলে। কাহন এসিটাকে আরো 2 ঘাট কমিয়ে দিয়ে বলে, সুজাতা আন্টি, আজকে আমাদের লেখা নতুন গানটা শোনো। তাও বেশ ওদের বয়সে নেমে আসতে পারে। সমবয়স্কদের মতন বলে, সে নয় শুনবো, খেতে দেরি করলে কিন্তু পকোড়া ঠান্ডা হয়ে যাবে।
পীযূষ সরাত করে পকোড়ার থালার কাছে চলে গিয়ে এক গ্রাসে 3টে পকোড়া তুলে নেয়। গরম অবস্থায় হাতে মুখে ছ্যাঁকা লাগলেও সে তা সহ্য করে চর্বণ করতে থাকে। চিবানো শেষ হলে বাকি কয়েকটা সে কাহনের দিকে এগিয়ে দেয়। ইতিমধ্যে এসিবদ্ধ ঘরে এই পকোড়ার গন্ধ মাতিয়ে তুলেছে, তাই কাহন অফারটা পেয়ে কিছু না বলে অভ্যাসবশে সেগুলো মুখে পুড়তে থাকে। তারপর পড়ে থাকা কয়েকটিকে সে সুজাতা আন্টির দিকে এগিয়ে দেয়। সুজাতা ঘাড় নেড়ে বলেন, না, তোমরা নাও, আমি এসবে ওটস খেয়েছি। আমার আবার স্ন্যাক্সের সময় বিকেলে। আসলে সুজাতা তাদের আসরে সময় অতিবাহিত করতে চান, তাই এই সব খাদ্য পানীয় তার কাছে তুচ্ছ। মানুষ একাকিত্ব কাটাতে কি না করে, সুজাতা এদের সঙ্গ পেতে চায়। সমবয়স্কদের সঙ্গ সে যে পেত না তা কিন্তু নয়, সেই সঙ্গ সে পেয়েও প্রত্যাখ্যান করেছে তাদের পিছিয়ে পড়া স্বভাবের জন্য। আসলে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে উৎসাহিত করতে ভালোবাসে, কিন্তু সেই উৎসাহে কেউ যদি আগে এগিয়েও যায় তাকে টেনে ধরে তাড়াই। তাই সে নিঃস্বার্থ সঙ্গ চায়, যেখানে নিঃসঙ্গতা থাকবে না। আচ্ছা, নিঃসঙ্গতা থাকবে না এ না হয় মেনে নেওয়া গেল, কিন্তু তা যে নিষ্কাম হবে তা তো কেউ মাথার দিব্যি দেয়নি। সুজাতার এই বয়সে নিজের রূপ দেখে নিজের প্রতি কেমন যেন রাগ ধরে। মনে হয় আপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণের নিজের মাংসই তার মৃত্যুর কারণ। কিন্তু যখন পীযূষ আর কাহনের মধ্যে প্রেমের ইঙ্গিত পায় তখন ওর ভারী ঈর্ষা জাগে। মনকে সান্ত্বনা দেয় সে, তার মধ্যেও যে একটা সুপ্ত পিপাসিনী জেগে আছে তা সে বুঝতে দিতে চায় না। সে তাই এদের ভালোবাসার বহিঃপ্রকাশের সৃজনশীলতা দেখতে আসে। পকোড়ার কফি শেষ হতে পীযূষ বলল, আচ্ছা, এই গানটা কি সুজাতা আন্টির সামনে করা ঠিক হবে? এটা কিন্তু অনেকটাই রেগুলার কালচারকে হার্ট করে। কাহন কিছু বলতে যাবে সেই সময় তাকে থামিয়ে বলে উঠলেন সুজাতা, আরে বাবা, তোরা নিউ জেনারেশনের অ্যানিমাল, তোদের আবার কি ভালো কি মন্দ রে? তোরা যা করবি তাই হিট। কাহন বলল, তবে আন্টি, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে হেয় করা হয়েছে। সুজাতা বলে উঠলেন, আমরা নূতন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত। পীযূষ নিজের ফ্ল্যাটে মডিউলার কিচেনে হাত ধুচ্ছিল। হাত ধোবার সময় তার কথাটা শুনে একটু অপেক্ষা না করে গিটারটা টেনে নিয়ে সে গেয়ে উঠল নিজের স্বরচিত গান। পদাকার ভিড়তে জোনাকিরা টিমটিমে আলো তার ফোটে না, এলইডি বাল্বের শক্ত তার কাটাকুটির ধার মানে না। শোনো এ যুগের কাদম্বরী, তোমায় নিয়ে এ গান লিখি। রবীন্দ্রনাথ গেছেন পর্চা লিখতে, এসো আমরা দুজনে একটু গল্প করি। কেমন হয়েছে গানটা? গান থামিয়ে প্রশ্ন করল পীযূষ, আর প্রশ্নটা করল সুজাতা আন্টিকে। সেই হয়ে উঠেছে এই আসরের একমাত্র মধ্যমণি। এখানে তাই কাহন মাঝে মধ্যে নিজের অস্তিত্বের সংকট অনুভব করে। তাই তো এই মহিলাকে তিনি ভালোবাসলেও স্নেহ করলেও যদি কোনো সমালোচনার কথা ওঠে, কাহন নিজের বক্তব্যকেও সমান প্রাধান্য দেবার জন্য পীযূষের সাথে সমান প্রতিযোগিতা করে। কিন্তু কাহনের ভারী ঈর্ষা হয়, যদি হেরে যায় সে এই মহিলার সামনে। আর এই অপরূপকে কাহন যেন গিলে খেতে চায়। মেয়েরাই যে মেয়েদের শত্রু তখন তা বোঝা যায়। দেখ পীযূষ, তোর লেখায় গান হয়তো কিছু শ্রোতাকে সাময়িক আনন্দ দেবে, কিন্তু এই গান অতি সস্তা, শুধুমাত্র নিজের নাম কামানোর জন্য লেখা। বলে ওঠেন সুজাতা। আসলে এত সুমিষ্ট সুজাতার কণ্ঠ যে বিরোধী পক্ষ কিছুক্ষণ হলেও থেমে যায়। তাছাড়া
এমনিতে গায়ক থেমে গেলে শ্রোতা সরব হয়, তাদের অভিমত জানায়। তাতে গায়ক সমৃদ্ধ হয় বটে, কিন্তু শ্রোতা আবার কাঙাল হয়। পীযূষ একটু বিচলিত হলো। সে নিজের জেনারেশন ট্রেন্ড বজায় রাখার জন্য এমন একটা রোদ্দুর রায় মার্কা গান লিখে ফেলেছিল বটে, সে নিছক ভুল করেছে। কারণ কামানো শব্দটা সে আশা করেনি তার আন্টির কাছ থেকে। ঠিক আছে, তাহলে আন্টি আমার একটা কবিতা শোনো, উইকেন্ডে না হয় নতুন গান শোনাবো। এবার সুজাতা বলে উঠলেন, এমা না না, তোরা মডার্ন গানের চর্চা করবি না এ তো আমি বলছি না। এটা শুধু আমি আমার ব্যক্তিগত মত জানালাম। আমার জন্য তোরা সাফার করিস না। কাহন নিজের ঝুলে পড়া চুলগুলো ঠিক করছিল। সেই অবস্থায় সে বলল, না গো আন্টি, আমারও সাপোর্ট ছিল না গানটাকে নিয়ে। পতাকার সাথে আলোর কি সম্পর্ক? আর রবীন্দ্রনাথই বা কবে পর্চা লিখলো? এবার পীযূষ বদ্ধপরিকর হয়ে নিজের দিকটা সমর্থন করার জন্য বলল, বাবা, তুই না বলেছিলি একটা আল্ট্রা মডার্ন কিছু তৈরি হতে চলেছে? কাহন দল বদল করে বলল, হ্যাঁ, তা বলে আমি যে সাপোর্ট করবো তা তো বলিনি। পীযূষ এবার বেশ আনন্দের সাথে বদমাইশি বুদ্ধি প্রয়োগ করল। রবীন্দ্রনাথকে আঘাত করিনি, এ যুগের রবীন্দ্রনাথ আর এ যুগের কাদম্বরীর কথা বলেছি। এ যুগের আর সে যুগের কি? রবীন্দ্রনাথও একজন আর কাদম্বরীও একজন, তার আবার ডুপ্লিকেট হয় নাকি? পীযূষ বিরক্ত হয়ে উঠল কাহনের প্রশ্নবাণে। আচ্ছা, রবীন্দ্রনাথ হলেন কবি আর আমিও কবি। এই বলা শেষ হবার আগেই পীযূষকে টপকে কাহন পুনঃ প্রশ্ন করল, তুই কি নিজেকে রবীন্দ্রনাথ মনে করছিস নাকি? পীযূষ বিরক্ত হয়ে উঠল আরো। আরে বাবা, আমি তা কোথায় বললাম? আমি বললাম এ যুগের কবিকে রবীন্দ্রনাথ নাম দিয়ে আর এ যুগের বৌদিদের কাদম্বরী নাম দিয়ে। পীযূষকে উপহাস্য করে বলে উঠল কাহন। পীযূষ বাঁ পায়ের কাছে ওর গিটারটা হেলান দিয়ে রেখেছিল। আনমোনা অবস্থায় তার বাঁ হাত চলে গেল গিটারের কাছে। একটা তারে হাত দিয়ে টুং করে বাজিয়ে তুলল সে। টুং করে বেজে ওঠার পর গিটারের তারের শব্দ বড্ড কানে লাগলো সকলের। ঠিক সেই সময় সুজাতা পরিস্থিতিটা বুঝতে পেরে সামাল দেওয়ার জন্য বলে উঠলেন, ঠিক আছে ঠিক আছে, শিল্পীকে স্বাধীনতা দেওয়া হোক, তার স্বাধীনতা পাওয়ার অধিকার আছে। তাই বলে কবি গুরুকে? প্রতিবাদ গর্জে উঠল কাহনের মুখে। কিন্তু সুজাতা এই বিরোধ থামাতে বললেন, আচ্ছা, ও তো একটা কবিতা আবৃত্তি করবে বলেছে, সেটা শুনি। এটা নিয়ে আর আলোচনা করে লাভ নেই। বল পীযূষ, তোর কবিতাটাই বল এবার। এই বলে কাহন একটু চুপ করল। এভাবেই প্রতিবার চুপ করে যেতে হয় কাহনকে। যখনই সে প্রতিযোগী হয়ে উঠতে চায়, তার একমাত্র বন্ধু, শত্রু ও প্রেমিক পীযূষের প্রতি। কোত্থেকে সুজাতা এসে তাকে থামিয়ে দেয়। কতবার সে পীযূষকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে যে সুজাতা যত সমবয়স্কাই হতে চাক না কেন, আদতে তো তাদের সাথে তার বয়সের 23-25 বছরের পার্থক্য। সেই জায়গাটা মিটবে কি করে? সে তো তার মুখের ওপর বলতে পারবে না যে না, আমার অধিকার আছে ওকে ওইভাবে বলবার। এই অধিকারটাও যেন বয়সের গৌরবে নিয়ে নিয়েছে সুজাতা দেবী। ওদিকে সুজাতার এক কথাতেই পীযূষ বের করে আনলো তার ট্যাবটা। সেই ট্যাবেতে স্মার্ট পেন দিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগলো সে। বাক্স দিয়ে বদ্ধ করা নতুন উপহার, বাক্স আমি যতই খুলি ততই বাহার। বন্ধ হলো মুখের ভাষা, বাক্যালাপ, পাবো পাবো করেই শুধুই জমে ওঠে মনের ভাব। তোমার মনের দরজা আজকে দিলাম খুলে, কেমন কথা আজকে সে গেল শুনিয়ে। আমি বসে থাকি সেই একই তিমিরে, কেমন করে ফিরবে তার মতিরে। কাহন চুপ করে আছে। তার কোনো কথা বলাই বৃথা। বস্তুত এই সভায় সে পরাজিত। পরাজয়ের শিখরে সে একটা অচল তারার মতন বসে আছে যেন। এর থেকে বোধহয় অচল পয়সার দাম বেশি। এই সময় কেন জানি
সুজাতা ফিক করে হেসে উঠলেন। তার হাসির শব্দ শুনে পীযূষ বাকি কবিতাটা আর পড়ল না। কি হয়েছে বোঝবার জন্য এবার সে ফিরে চাইল সুজাতার দিকে। প্রশ্ন করল, আন্টি ভালো হয়নি? সুজাতা নিজের হাসি চাপতে গেল। তার মুখের শোভা হাসলে প্রাঞ্জল হয়, হাসলেও তার দুধে আলতা ত্বকে গোলাপি আভা ফুটে ওঠে। এইসব ওপারের লোককে সম্মোহিত করে দেয়। সুজাতা নিজের হাসি চেপে বলল, বাক্স আমি যতই খুলি ততই বাহার। লাইনটা আবার বলতে গিয়ে হো হো করে হেসে উঠল সুজাতা। এবার এই হাসিতে সঙ্গ দিল কাহনও। কাহনের হাসি শুনে পীযূষ বলে উঠল, খুব হাসি না? খুব হাসি পাচ্ছে। কাহন আর কিচ্ছু বলল না, শুধু এটা বলল, আচ্ছা আজ উঠি। হর্ষ চুপ করে আজকে আবার জানালার বাইরে তাকিয়ে আছে। আর আধ ঘন্টা পরেই তাকে এই অফিস ডেস্ক থেকে আজকের মতন বিদায় জানাতে হবে। কি ব্যাপার, দুদিন পর পর সে জানালা দিয়ে দেখেছে যে মহিলাকে, সে এখনো এলো না কেন বারান্দায়? সে মনের ভ্রমে আরও একবার দেখল সেদিকে। না, কেউ নেই সে বারান্দায়। পড়ন্ত নিস্তেজ রোদ্দুর সে বারান্দাকে ঘিরে আছে শুধু। মেঘের ছায়ায় কখনো সেখানে ছায়া পড়ছে, কখনো সেখানে আবছা অন্ধকার ঘিরে আসছে, আবার সরেও যাচ্ছে। হর্ষ শেষমেশ আশা ছেড়ে দিয়ে নিজের ব্যাগ গোছাতে থাকলো। ব্যাগ গোছাতে আর কতক্ষণ লাগে? এ তো আর ঘরের ব্যাগ গোছানো নয় যে বহুক্ষণ লাগবে। সেই দিকে সে এও দেখল যে বারান্দার পাশে যে রাস্তা আছে সেখানে কিছু লোকেদের ভিড় হয়েছে। তারাও চেয়ে আছে সেই বারান্দার দিকে। হর্ষর যেন এবার নিজের প্রতি কেমন একটা সন্দেহ হতে লাগলো। সে তার মুখটা ফোনের ফ্রন্ট ক্যামেরায় ভালো করে দেখতে লাগলো। সামনেই তার কোনো একটা সংবাদপত্রের মধ্যে এক বিখ্যাত কোম্পানির হেডফোনের বিজ্ঞাপনে এক সুবিখ্যাত তারকার ছবি ছিল। সেই ছবি দেখে সে নিজের মুখের অবয়ব দেখতে লাগলো। কিছু কমতি আছে কি? যেই না মনে মনে সে কথা বলল, অমনি সেই রমণী বেরিয়ে এলেন হাতে একটা স্কোয়াশের গ্লাস নিয়ে। আত্মনিরীক্ষণের সময় হর্ষ নিজের চশমাটা খুলে রেখেছিল, কিন্তু সেই রমণী আসতেই সে নিজের চশমাটা পরে সেই দিকেই তাকিয়ে রইল। সেই নারীর মুখ প্রফুল্ল। আমরা ইতিমধ্যে তার ব্যক্তিগত আগ্রহ, জীবন ও তাকে সুজাতা নামে চিনেছি, কিন্তু আদতে এর নাম এই কর্মচারী ও আগন্তুকরা কেউই জানে না। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা স্বপ্নের ব্যালকনি। অধুনা কলকাতার একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্টের সামনে প্রতিদিন এক নির্দিষ্ট সময় ভিড় জমে। ঋতু অনুযায়ী সেই ভিড় সময় বদল করে। এখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে, সেটারই 4th ফ্লোরে সুজাতা নামে এক সুন্দরী মহিলা এসে একাকী বের হন। শীতকাল হলে দুপুরে, আর গ্রীষ্ম থেকে শরতে বিকালে। হাতে থাকে পানীয়ের গ্লাস। অভাবনীয় সুন্দরী তিনি, তাই এই ভিড় জমে। তার পরিচয় বাইরের লোক কেউ জানে না। এমনকি সেই সুন্দরী মহিলার ফ্ল্যাটে কোনো পুরুষ সমাগমও হয় না। এক রহস্যের পটভূমিকায় এই বারান্দা হয়ে ওঠে সকলের স্বপ্নের ব্যালকনি। ওদিকে সুজাতা তার অ্যাপার্টমেন্টের মধ্যে একমাত্র পীযূষ ও কাহনের সাথে পরিচয় রাখে। তারা তার থেকে বয়সে ছোট। এরা ছাড়া এই অপরূপা আর কোনো স্বজন নেই। ইনি এই যুবকদের সান্নিধ্যে সংস্কৃতি চর্চা করেন, তাদের অনুপ্রেরণা ও প্রয়োজনে শুধরে দেন। অন্যদিকে হর্ষ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরিরত। সে ক্যাবলা গোছের মানুষ। তার ডিমোশন হয়েছে এই বোকামির জন্য।
সে জানালার দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে। এভাবেই একদিন জানালার বাইরে আকাশ দেখতে গিয়ে অফিসের ডেস্ক থেকে দেখতে পায় সুজাতাকে। হর্ষ তার সাথে এই ভিড় যে সুজাতাকে একবার দেখার জন্য গড়ে ওঠে তা ক্রমে বুঝতে পারে। তারপর সংস্কৃতির দুটো দিক আছে, প্রথম হলো চর্চা আর দ্বিতীয় হলো তার উপভোগ করা। বর্তমানের অনেক অনুষ্ঠানই দেখা যায় বাঙালি সংস্কৃতিতে ঢুকে পড়েছে অন্য সংস্কৃতি। সেজন্য এখন আর সেই জায়গা নেই যে আমরা সাদামাটা বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়ে দেখব মাটিতে বসে সম্পাদিত হচ্ছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আসলে তা ক্রমশ উঠতে বসেছে। একদিকে ভালো, সবাই হাঁটু ভাঙতে পারেন না, তাই ব্যাপারটা টেবিল চেয়ারে উঠেছে। আর তার এই উন্নতিতে সংযোজিত হয়েছে কত নতুন শব্দ, কত নতুন ঢং। পুরাতনকে সবাই তাই বলে অচল। হর্ষ এবার নিত্যদিন সেই জানালা দিয়েই দেখতে থাকলো সেই মহিলা দাঁড়িয়ে আছেন বারান্দায়। দিন দিন যেন মানুষের ভিড় বেড়েই চলেছে সেখানে। অদ্ভুতভাবে সেখানে রূপ বদলে যেতে দেখতে পায় হর্ষ। এভাবে দেখতে দেখতে গ্রীষ্ম গেল, বর্ষা এলো। অন্যদিকে পীযূষের মধ্যে ভরা যৌবন কামনার ঝিলিক দিয়ে যায় মাঝে মধ্যে। তার সদ্য প্রস্ফুটিত কেশরাশি যা দেহ থেকে রোমের আকারে প্রকাশিত হয়েছে তা যেন অন্য রকমের কিছু ছাপ রাখতে চায়। তার চেহারার সাথে তার মনও বেশ পরিবর্তন হতে থাকছে। এটা সে না বুঝলেও কেমন যেন অজানা কিছুর আভাস পায়। মাঝে এক বর্ষার এক স্যাঁতস্যাঁতে দুপুরে পীযূষের ফ্ল্যাটে যখন সুজাতা গিয়েছিলেন তখন কাহন কোথায় বেরিয়েছিল। সেদিন সুজাতা পরেছিলেন একটা ব্ল্যাক কালারের টি শার্ট। সেদিন কোনো কবিতা লেখেনি পীযূষ। স্ন্যাক্স খেতে খেতে কফির কাপে চুমুক দিতে দিতে সে বলে উঠল, জানো সুজাতা আন্টি, যদি আমার বয়স তোমার মতন হতো আমি 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 তোমাকে নিয়ে পালিয়ে যেতাম। সুজাতা নিজের চুল ঠিক করছিল। হঠাৎ সে কথা শুনে সে চমকে উঠে কেমন যেন ফোঁস করে উঠল। সেটাও তার এতটাই সুন্দর লাগলো যে তার মুখে আর কোনো কথা এলো না। সুজাতা এই ছেলেটির ছেলে মানুষই বোঝেন, তাই সঙ্গ দিয়ে বললেন, তাই? হ্যাঁ তো, আচ্ছা এই জন্মে তো না হয় হলো না, কিন্তু পরজন্ম যদি থাকে সেই সময় তুমি আমার প্রেমিকা হবে। এইবার কেমন যেন কেঁপে উঠল সুজাতা। সে তার সাথে বন্ধুর মতন মেশে ঠিকই, কিন্তু তার মন এখন এসব পার করে এসেছে। না, তার মনে যে প্রেম নেই তা নয়, আছে, কিন্তু তা সমবয়স্কদের জন্য জাগে। সুজাতা পীযূষের দোষ দেখল না, সে শুধু দেখল এ নেহাত ছেলে মানুষ, তার উপর কাব্যি করে। সুতরাং এর ওপর রাগ করলে ভালোর ওপর রাগ করতে হয়, প্রেমের প্রতি রাগ করতে নেই। সে শুধু বলে, ধুত। হর্ষ প্রতিদিনই অফিস আসে এখন। আগে যদিও তার সময় নিয়ে একটা সমস্যা হতো, ঠিক সময় আসতে পারতো না ইত্যাদি নিয়ে অন্যেরা তার ওপর রেগে যেত, সেই ব্যাপারটা এখন আর নেই। অনেকটা তা লুপ্ত হয়েছে। আর ফলে যে নতুন মানুষটা বেরিয়ে এসেছে সে অত্যাধিক স্মার্ট, গুড লুকিং ইত্যাদি। তার ব্যাচেলার মন বড়ই চায় সেই মহিলার দেখা পেতে। অফিস ফেরার পথে কতবার সে সেই অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে ঘুরে গেছে তা সে নিজেই জানে না। আজকে সে নতুন পোশাক পরে এসেছে সেই মহিলার দেখা পেতে। আজকে কী রঙের পোশাক পরে আসবেন তিনি? আজকে তো 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইহলোক ত্যাগ। আজকে হয়তো তিনি শাড়ি পরে আসতে পারেন। সময় হয়ে গেছে, শেষ কদিন বর্ষা বিকেলে তিনি ঠিক সময়ই এসেছিলেন। তাই হর্ষর মনে অদ্ভুত একটা আশা তৈরি হয়েছে, তিনি আসবেন, যদিবা
কোনোদিন এমন পরিস্থিতি হয় যে 1-2 মিনিট দেরি করেছেন তিনি, হর্ষ খুবই অস্থির হয়ে ওঠে। কিন্তু আজকে কি হলো? 22শে শ্রাবণ আজ। মনে মনে কত কিছু কল্পনা করে নিয়েছে হর্ষ। 10 মিনিট, 15 মিনিট বিলম্বের সময় বাড়তে লাগলো। অন্যদিন দেরি হলেও তা হয় 15 মিনিটের মধ্যে। আজ কিন্তু সেই বিলম্ব ক্রমে পেরিয়ে যেতে লাগলো। আধ ঘন্টা পরেও যখন তিনি বারান্দায় এলেন না, তখন হর্ষ বিষণ্ণ বদনে বাড়ির ফেরার পথে রওনা হলো। বাড়িতে ফেরার সময় সে একবার বারান্দার দিকে তাকালেও সেই তাকানোতে লাভ কিছু হলো না। সে দেখল পথে তার মতন এমন আরও দর্শনার্থীরা আছে যারা লাইন দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে এবং এক মনে সেই বারান্দার দিকে তাকিয়ে আছে। হর্ষ এই কদিনে ঠেলায় ও প্রবাহতে স্মার্ট হলেও তার হাঁ করে থাকা কমেনি। সে তাই ওই বারান্দার দিকেই হাঁ করে হাঁটতে থাকে। আসলে হর্ষর একার দোষ কি? সকলেই আসলে এই বারান্দার সামনে আসলে হাঁ হয়ে যায়। কিন্তু আজকের উৎকণ্ঠা এতটাই প্রবল যে হর্ষর সাথে ধাক্কা লাগলো একজনের। ধাক্কা লাগলেও দুজনের দিকে তাকিয়ে চুপ করে যায়। হর্ষ শেষবারের মতন আরও একবার সেই বারান্দার দিকে তাকায়। সেই বারান্দায় মহিলা বের হলেন কি না সেটা শেষবারের মতন দেখে নিল হর্ষ। কিন্তু তিনি আজ এলেন না। কেন এলেন না? তার দিনের অন্তিম অংশ আজ যেন অসমাপ্ত রয়ে গেল। এই ব্যালকনি বা বারান্দার একটা গুরুত্ব আছে। আয়তনে আকারে ক্ষুদ্র হলেও এই বারান্দা সজ্জিত বহু রকম গাছপালা ও সুন্দর সবুজে। তাই এই মহিলা যদি এখানে নাও আসেন, তাও এই বারান্দার শোভা বর্ধিতই থাকে। পীযূষ ও কাহনের মধ্যে কেউই এই বারান্দায় কোনোদিন আসতে পারেননি। এই বারান্দা তাই তাদের কাছে স্বপ্নের নন্দনকানন। দুজনেই এই বারান্দাকে অন্যদের মতন রাস্তা থেকে দেখেছে। কতবারই বারান্দার ভোল বদলেছে। বারান্দায় এসে বাইরের শ্রমিক বৃক্ষ রক্ষণাবেক্ষণ করে গেছে, কিন্তু এই ব্যালকনিতে পীযূষ বা কাহন কেউই যায়নি। বারান্দা রয়ে গেছে বারান্দার কাছেই। আজ 5 দিন হয়ে গেল সেই বারান্দায় সেই মহিলা আসেন না। কাহন বেশ কয়েকদিন বাড়িতে ছিল না, কি যেন একটা কাজে সে ব্যস্ত ছিল, তাই পীযূষের ফ্ল্যাটে সে আসেনি। অন্যদিকে কাব্য, গান ইত্যাদি চর্চার যে একটা সুবিশাল ক্ষেত্র এই ফ্ল্যাটে গড়ে উঠেছিল, সেটা এখন বন্ধ, কারণ সুজাতা আসেননি। এদিনের পীযূষের ছেলে মানুষই তাকে আঘাতের থেকে বেশি লজ্জা দিয়েছিল। কেমন একটা পরিবর্তনের অবস্থা লক্ষ্য করেছিল সুজাতা নিজের মধ্যে। আসলে পীযূষের কাছ থেকে তিনি এটা আশা করেননি। আসলে তিনি এই বয়সে এসে কিছুই আশা করতে চান না, কিন্তু কিছু ক্ষেত্রে তো মানুষ মায়ায় পড়ে যায়, সেটাই হলো সমস্যা। লজ্জা দেহে নয়, মনে লাগে, তাই মনের পরিবর্তন আগে আসে। তাই এখন থেকে সুজাতা নিজেকে গৃহবন্দী করে নিলেন। ওদিকে পীযূষ এখন কত নিত্য নতুন কবিতা, গান রচনা করে, কিন্তু তার পছন্দের সুজাতা আন্টি তা শুনতেও আসে না। পীযূষ বেশ প্রাঞ্জল স্বভাবের হলেও তার সেদিনের আবেগ বেশ লজ্জা দিয়েছে তাকে। তাই সে এখন আর সুজাতার ফ্ল্যাটের দরজা নক করতে সাহস পায় না। হর্ষ দেখল আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, সপ্তাহান্তেও সেই মহিলা এলো না কেন? গোপনে অন্তরে অন্তরে তার মন প্রাণ যেন কেঁপে উঠল, গুমড়ে ওঠে মাঝে মধ্যে, একটা ঘোরের মধ্যে চলে যায়। মনে হয় যেন এই বুঝি এলো ওই মহিলা। স্মৃতিহাত্রে দেখতে থাকে সে, কবে, কিভাবে, কতক্ষণ সে মহিলাকে দেখেছিল, কি রঙের পোশাক পরেছিল সে। স্বাদ এমন জিনিস, তার থেকে সাধনা আসে, তাই সে সেই সাধনায় নিজেকে নিমজ্জিত করে দিল। হর্ষ যুবক, সে যেন অলিক কোনো প্রতীক্ষায়
সময় গুনছিল, এখন সময় গুনতে থাকলো। অন্যদিকে এমন হলো, কাহনের ব্যস্ততা তার এ বাড়িতে না আসতে পারার সময়কে আরও বাড়িয়ে দিল। এর ফলে পীযূষ নিজে নিজেই অস্থির হতে থাকলো। সাধারণত বেশ কিছু বছর সে এমন একাকিত্ব অনুভব করেনি। এই একাকিত্ব নারীর পক্ষে যতটা কঠিন, পুরুষের পক্ষেও তা কম কি? তাই সে বোতল বোতল মদ্যপানে নিমজ্জিত রাখল নিজেকে। ওদিকে তার সাহিত্য নির্মাণ যেন তাতেই তলিয়ে গেল এই 5-6 দিন। যার ঘুম সকালে 9টায় ভাঙে, তার ঘুম ভাঙতে লাগলো 12টায়। অন্যদিকে সে গতকাল রাতে ফেরার পথে বাইরে লোকমুখে একটা গুজব শুনেছে, এই মহিলা নাকি বারান্দায় বের হচ্ছেন না। প্রথমে পীযূষ ব্যাপারটা অতটা গুরুত্ব দেয়নি, পরে ভাবল হয়তো বর্ষাকাল, তাই বের হচ্ছে না আন্টি। আর তাছাড়া এই সুজাতাকে নিয়ে মানুষের ওই রসময় লালসা পীযূষের খুব একটা পছন্দের ছিল না। বন্ধ হয়েছে ভালোই হয়েছে, যাই হোক 1 সপ্তাহ আজ অতিবাহিত। এবার মনের ভেতর একটু সাহস ফিরে এসেছে পীযূষের। তাই সে এবার ঘুম থেকে উঠে স্নান সেরে সেই ফ্ল্যাটের দিকে যাবে বলে ঠিক করলো। বিছানা সেরে সে যখন উঠল, হঠাৎ একটা বিদঘুটে গন্ধ তার নাকে আসে। পীযূষ বেশ উন্মত্ত হয়ে ভাবে, এই সপ্তাহে মদ্যাসক্তি অনেকটাই বেড়ে যাচ্ছে, না হলে দেহ থেকে এত বিদঘুটে গন্ধের প্রবাহ আসার কথা নয়। কিছুক্ষণ বাদে পাশ ফিরে সে ভালোভাবে উপলব্ধি করে যে এ গন্ধ তার দেহ থেকে নয়, অন্য কোনো জায়গা থেকে আসছে। কি ব্যাপার, ইঁদুর বাঁদর পচল নাকি? কিন্তু সে যত সে গন্ধকে বুঝতে যায়, সেই গন্ধ ততই প্রকট আর বিকট হয়ে ওঠে। সে একসময় বিরক্ত হয়েই এসি বন্ধ করে ফ্ল্যাটের সমস্ত দরজা জানলা খুলে দেয়। দরজা জানালা খোলাতে সেই গন্ধ আরও বেশি বেশি আসতে থাকে। এই সময় হঠাৎ কি একটা ভেবে পীযূষের বুক ধড়াক করে ওঠে। পিছন ফিরে দেখে ফ্ল্যাটের মেন দরটা এখনো বন্ধ। এই বদ্ধ দরজার দিকে তাকিয়ে কেন জানি তার মনে হতে থাকে এই গন্ধ আরও জোরালো হচ্ছে। তার বুক ঢিপ ঢিপ করতে থাকে। নিজের ফ্ল্যাটের দরজা খুলে বেরিয়ে সে সামনের ফ্ল্যাটের দরজার দিকে তাকায়। সেই দরজা খুলে 2 পা আসতেই ভেঙে যায় পীযূষের মন, কারণ গন্ধ এত প্রকট যে তার বমি উঠে আসছে। সভয়ে সে সুজাতা আন্টির ফ্ল্যাটের দরজা ঠেলল। অল্প ঠেলতেই সেই দরজা খুলে গেল। সে দরজা খুলে যা দেখল তা আশা করতে চায়নি, যা কোনোদিন ভাবেনি সে তাই দেখল। একটা কালো শাড়ি পরে শায়িত অবস্থায় আছেন সুজাতা। তার চোখ দুখানি খোলা, মুখে হাসি, শাড়ির আঁচল একটু সরে গিয়ে দেখা যাচ্ছে তার নাভিস্থল। কিছুক্ষণের জন্য মনে হলো যে তাকে ডেকে তোলে, কিন্তু পরক্ষণেই সে দেখল সেই দেহে চারিদিক থেকে উড়ে বেড়াচ্ছে মাছি ও অন্যান্য কীট। দেহ যেন আগের তুলনায় ফুলে উঠেছে, তবুও সৌন্দর্য কমেনি। আর একটু পরেই পীযূষ বুঝল তিনি মৃতা। তার মুখ দিয়ে একটা কি যেন বহুকাল আগে গড়িয়ে পড়েছে, এখন শুকনো। হাতে বিষের শিশি। এই চমকে পীযূষের নাক কিছুক্ষণ ধাতস্থ ছিল, কিন্তু যেই সেটা কাটল, তখন এই গন্ধ প্রকটভাবে তার ঘ্রাণেন্দ্রিয়কে গ্রাস করল। আর সহ্য করতে পারল না পীযূষ, বমি করে ফেলল। আজকে হর্ষ আবার অফিসে এসেছে। সে আজ নিরাশভাবেই এসেছে। সেই মহিলা যে বারান্দায় এসে দাঁড়াবে তার সে আশাও করে না, বরং সে এখন আসা যাওয়ার পথে অন্য এক নারীর দৃষ্টিকর্ষণ করতে আগ্রহী। কিন্তু ও কি? একটু ভালো করে জানালা দিয়ে হর্ষ দৃষ্টি নিক্ষেপ করে দেখল সামনের অ্যাপার্টমেন্টে 2টো পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলো একটি অ্যাম্বুলেন্স। সাইরেনের সেই শব্দ তার জানালা ভেদ করে চলে এলো অফিস রুমের ভিতরে।
কি হয়েছে জানার জন্য উতলা হলো হর্ষ। কিন্তু জানার জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। অফিসের মধ্যেও রটে গেল সামনের ফ্ল্যাটের ওই মহিলা আত্মহত্যা করেছেন। রাস্তার ধারে বের হয়ে এলো হর্ষ। কাহন বিশেষ ছুটি নিয়ে উপস্থিত হলো আজকে। তার আগমন বড্ড বিলম্বিত, তাই সে ভিড় ঠেলে ঢুকতে সমর্থ হচ্ছিল না। এমন সময় একটা প্লাস্টিকে মোড়া ডেড বডি তার সামনে দিয়ে নিয়ে চলে গেল অ্যাম্বুলেন্সে। আর একটা পুলিশ গ্লাভস পরে সুইসাইড নোটটা হাতে করে ধরে নিয়ে যাচ্ছিলেন। কাহন একটু আর চোখে সেটার দিকে দেখল। তাতে লেখা আছে, আপনা মাংসে হরিণা বৈরী, হরিণের নিজের মাংসই তার মৃত্যুর কারণ। আর পরের লাইনে লেখা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আজ প্রায় 5 দিন অতিক্রান্ত। গ্রামাঞ্চল হলে এখানে অশৌচ পালন করা হতো, কিন্তু সুজাতার 3 কুলে কেউ নেই। শুধু একটা সাধের বারান্দা আছে, সেটা এখন সিল্ড। সেটাই কেউই যেতে পারে না এখন। মৃত্যুর দিন সুজাতার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিভিন্ন ছবি, তার পরিবার ও বন্ধু বান্ধবের পূর্ব স্মৃতি। কত আগে তার স্বামী ছিল, পুত্র ছিল, সংসার ছিল, এখন কোনোটাই নেই, সবটাই মৃত। শেষবার যখন তারা বেড়াতে গিয়েছিল ট্রেনে করে, এসির সব থেকে দামি কামরা তাদের জন্য বুক করা ছিল। ফেরবার পথে এক রেল দুর্ঘটনায় সংসার হারিয়ে যায় তার কপাল থেকে। সুজাতা একা কোনো ক্রমে জীবিত ছিল সৌভাগ্যে, কিন্তু পুত্র শোকের মতন শোক আর কিচ্ছু নেই। তাই সে প্রতি বিকালেই উতলা হতো। সকলের থেকে আলাদা করে নিয়েছিল নিজেকে, কিন্তু ওর রূপ যে ওনাকে একবার দেখত সেই মুগ্ধ হতো, তাকে ভুলতে পারত না। কিন্তু সেই ভুলতে না পারার সাথে সুজাতার পুত্র শোক মেলে না। তাই ভুলতে না পারাদের রেষারেষিতে এত লোকেদের সমর্থন এড়িয়ে তার মন পুত্রের দিকেই চলে গেল। কিন্তু আত্মহনন অন্যায়, যে এটা করে সে নিজে অপরাধী। পীযূষ আজকের আসরে কাহনকে পাশে রেখে একটা গান ধরল। তাদের এই মিটিং যেন সুজাতাকে ছাড়া ন্যাড়া ন্যাড়া। সে অনেক দিন বাদে একটা গান ধরল। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহো। অধনের ধন অনাথের নাথ হে, অবলের বল জরা ভরা তুরে নবীন করো হে সুধা সাগর।
চিরসখা হে চিরনা মোরে চিরনা। এই গাইবার সময় তার চোখ দিয়ে একটা জলের স্রোত প্রবাহিত হলো। রবীন্দ্রসঙ্গীতটি করার সময় তার মনে সুজাতা আন্টির মুখ ভেসে উঠেছিল কিনা কে জানে। শুনছিলেন অর্ণব মুখোপাধ্যায়ের লেখা স্বপ্নের ব্যালকনি। গল্প পাঠে সরজিৎ ঘোষ, সুজাতার চরিত্রে শিল্পা সাহা, পীযূষের চরিত্রে হিমাদ্রি পাল এবং কাহুনের চরিত্রে পাখি নন্দী। আমাদের ঝুলি চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই রক্তিম নাথকে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম আরও অনেক গল্প নিয়ে আমরা আসতে চলেছি খুব শীঘ্রই। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই গল্পটি শেয়ার করার মাধ্যমে অন্যদের সবাইকে শোনার সুযোগ করে দিন এবং লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না।